সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনৈতিক কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ ইকবাল মাহমুদ টিটু। টিটু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, অতিথির মুখ থেকে বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এগুলোর বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। সাইদ ইকবাল মাহমুদ টিটু, আপনি জানেন যে এই মুহূর্তে ভারত পাকিস্তান কাশ্মীর ইস্যুতে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে, এটি একটি খবর। এবং এই দক্ষিণ এশিয়ায় এরকম ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন বিরাজ করে, তখন দক্ষিণ এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রগুলো এক ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যায় বা নানান ধরনের আলোচনা সমালোচনার ডালপালা বিস্তার করে, সেটি একটি বিষয়। আরেকটি বিষয় আছে আমাদের বাংলাদেশেরই দক্ষিণাঞ্চল, যেটি কক্সবাজারে গত 10 বছর ধরে আরাকান থেকে প্রায় 10 থেকে 12 লক্ষ রোহিঙ্গা শরণার্থীরা এখানে প্রথমে মানবিকতার জায়গা থেকে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল, এরপরে জাতিসংঘ সহ বিশ্ব দাতাগোষ্ঠীর এক ধরনের অর্থায়ন বা অর্থ সহায়তা বা নানান ধরনের সহায়তা নিয়ে তারা এখানে বসবাস করছে। এখন 10 বছর পরে তাদেরকে ফিরে যাওয়ার একটি তাগাদা বা ফিরে যাওয়ার একটি তাগিদ বোধ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু তথ্য ইতিমধ্যেই দেওয়া হয়েছে যে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। 1,80,000 শরণার্থীকে আরাকানে ফিরে যেতে হবে এবং একটি মানবিক করিডোর স্থাপনের বিষয়েও কথা হয়েছে। এবং গতকালকে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা, তিনি বলেছেন যে এটি আসলে করিডোর না, এটি করিডোরের চুক্তি হয়নি, তবে এটি একটি চ্যানেল করবার চিন্তাভাবনা আছে। যেটিই হোক, সেটি বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি দেখেন সাধারণ জনগণ বা সচেতন যারা আছে, বিশেষ করে রাজনৈতিক মহল। এটি একটি বিষয়। এবং আরও একটি বিষয়, যেটি আজ 5 মে 2013 সালের এই দিনে শাপলা চত্বরে, মতিঝিলের শাপলা চত্বরে একটি ট্র্যাজেডি ঘটেছিল। তার মৃত্যুর সংখ্যা আজ পর্যন্ত নিরূপণ করতে পারেনি রাষ্ট্র থেকে শুরু করে কোনো মানবাধিকার সংগঠনও নিশ্চিত করতে পারেনি কত হতাহত হয়েছে। যদিও বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে এক ধরনের হিসেব দেওয়া হয়েছে এবং সেখানে হেফাজতে যারা ওই সমাবেশে অংশ নিয়েছিল তাদেরকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল এবং 113টি মামলা এ পর্যন্ত দেওয়া হয়েছিল। তার বেশ কিছু মামলা কিন্তু চার্জশিট হয়ে গেছে। অনেকেই কারাগারে ছিলেন, দীর্ঘদিন কারাভোগ করে অনেকে কারাগারেই মৃত্যুবরণ করেছেন, এই খবরটি আছে। এইসব বিষয় নিয়ে আপনার কাছ থেকে বিশ্লেষণ শুনবো। শুরুতেই যাচ্ছি 5 মে হেফাজতের ট্র্যাজেডি নিয়ে। এই বিষয়টিকে আপনি একজন রাজনৈতিক সচেতন কর্মী হিসেবে বা রাজনৈতিক দলের সক্রিয় একজন নেতা হিসেবে কিভাবে বিশ্লেষণ করবেন? এটি বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের ট্র্যাজেডি কিন্তু খুব বেশি নেই। ধন্যবাদ সাইদ খান আপনাকে। অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক একটি অধ্যায় বাংলাদেশের ইতিহাসে এই 5 মে হেফাজত শাপলা চত্বর ট্র্যাজেডি। যে ট্র্যাজেডির শিকার হয়েছে একটা বড় অংশ ছিল তাদের মধ্যে কিশোর, তরুণ, যুবক, শিশুরাও ছিল। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। হেফাজতের যে আন্দোলন, সেই আন্দোলনের একটি প্রেক্ষাপট রয়েছে বাংলাদেশে। আপনার 2008-এর একটি পাতানো নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে, মহাজোট তথা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বাংলাদেশের সাধারণ মানুষের ধর্মীয় মূল্যবোধকে, ধর্মীয় বিশ্বাসকে আঘাত করার জন্য দেশে একটি শ্রেণীকে অবাধ সুযোগ এবং স্বাধীনতা দেওয়া হয়েছিল। এবং ওইটি ছিল শাহবাগে বাংলাদেশের প্রথম 2008 পরবর্তী যে মবক্রেসির যে স্প্রেড রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সেটি কিন্তু শাহবাগে গণজাগরণ মঞ্চ এবং সেই মবের প্রতিবাদে কিন্তু এই সমাবেশটি হয়েছিল। এবং সেই মবের প্রতিবাদে সমাবেশটি হয়েছিল এবং সেই মবের যারা উদ্যোক্তা ছিলেন, মবের যারা প্রাণভোমরা ছিলেন, তাদের অনেকেরই ইসলাম বিরোধী এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের বিদ্বেষপূর্ণ বিভিন্ন লেখা, বিভিন্ন ব্লগে, এটার প্রতিক্রিয়া হিসাবেই কিন্তু হেফাজতে ইসলামের উত্থান ঘটে। এবং তখনও পর্যন্ত কিন্তু হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না, বা এখনো পর্যন্ত রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা নেই। এখানে ধর্মপ্রাণ বা ধর্মকে যারা লালন করেন বা চর্চা করেন, সেই মানুষগুলোই সেখানে একত্রিত হয়ে প্রতিবাদ জানাতে চেয়েছিলেন। তো সেই ক্ষেত্রে তাদেরকে যেভাবে নির্মমভাবে দমন করা হয়েছে, তাদের উপরে যে নির্মমতা চালানো হয়েছে, এখানে
300 জনের কথা আমি আজকে একটা পত্রিকায় দেখেছি। আমার কাছে মনে হয় সংখ্যাটা তার চেয়ে বেশিও হতে পারে, হয়তো তার চেয়ে কিছু কমও হতে পারে। আমাদেরকে এই বিষয়ে সঠিক সংখ্যা কেউ দেয়নি। জানতে হবে। আমাদের এটার জন্য একটা বড় গণতদন্ত কমিশন হওয়া দরকার, যে প্রকৃতপক্ষে শাপলা চত্বর ট্র্যাজেডিতে কতজন নিহত হয়েছিল এটা আমাদের জানা খুবই সাইদ ইকবাল দরকার। মাহমুদ টিটু, আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাই, সেটি তো যেহেতু রাজনৈতিক কোনো মুভমেন্ট ছিল না, ওই সময় সরকার এই সমাবেশটিকে এত বড় থ্রেট মনে করলো কেন, বা এত রক্ত ঝরালো কেন, যে কোনো এত প্রাণের বিনিময়ে তাদেরকে ওখান থেকে হটাতে হলো কেন? আপনি যে কোনো ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী সরকার যে কোনো, শুধু রাজনৈতিক সমাবেশ নয়, যে কোনো বড় ধরনের গণসমাবেশকেই তাদের ক্ষমতার জন্য একটা চ্যালেঞ্জ মনে করে। এবং সেই ক্ষেত্রে হেফাজতে ইসলাম তখন আমরা ঢাকাতে ছিলাম, আমরা দেখেছি, আমরা গণজাগরণ মঞ্চের কর্মকাণ্ডও দেখেছি। আমরা হেফাজতের সেই গণসমাবেশ, সেদিন আমি সকালেই বাসা থেকে বের হয়েছিলাম, ঢাকার রাস্তার অবস্থা দেখেছি, ঢাকার আশেপাশে যে পয়েন্টগুলিতে ঢাকায় মানুষ সমবেত হওয়ার জন্য আসছিল সেগুলির খবর পাচ্ছিলাম। সেটা ছিল একটা বিশাল জাগরণ। এবং এদেশের রাস্তায় রাস্তায় যারা ধর্মবিশ্বাসী, ইসলামকে যারা ভালোবাসে, আমাদের নবীকে যারা ভালোবাসে, তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছিল। এবং সেখানে আমি মিরপুর থেকে যখন পল্টনের দিকে যাচ্ছিলাম, রাস্তায় এত মানুষ ছিল, এত ধর্মপ্রাণ মানুষ ছিল। এই মানুষগুলি কিন্তু ঢাকার বাইরে থেকে আসা মানুষ নয়, এই মানুষগুলি ছিল ঢাকারই মানুষ। তাদেরকে যেভাবে পুলিশ সরকার টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড দিয়ে এবং রাবার বুলেট ছুড়ে তাদেরকে নিবৃত করার চেষ্টা করেছিল, আবার অন্যদিকে শহরের বিভিন্ন পয়েন্ট থেকে যে মানুষগুলি ঢাকায় ঢোকার চেষ্টা করছিল, শাপলা চত্বরে সমবেত বিভিন্ন প্রান্ত থেকে, তাদেরকে প্রথমেই সেই পয়েন্টগুলিতে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। তারা শাপলা চত্বরে সমবেত হলো এবং তারা কিন্তু সেই সমাবেশটি থেকে কিন্তু সমবেত হওয়ার পরে তারা খুব বড় ধরনের উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড করেনি, বরং তারা সেখানে অবস্থান নিয়ে সমাবেশটি শুরু করতে পারেনি। ওই ইনফ্যাক্ট আপনার রাত্র একটা সময়ের পরে ওখানে অনেক দূর দূরান্ত থেকে যে সমস্ত এতিমখানার ছেলেদের একটা বড় অংশগ্রহণ ছিল, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি, বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা, তাদেরকে, এবং স্কুল কলেজ শিক্ষার্থীরাও ছিল, সাধারণ মানুষও ছিল। তারা যখন অনেকটা বিশ্রাম নেওয়ার জন্য সমাবেশ স্থলে কেউ, অথবা সমাবেশ স্থলের আশেপাশে তারা অনেকেই ঘুমিয়ে পড়েছিল, তখনই আমাদের দেশে পুলিশ বাহিনী, র্যাব এবং বিডিআর, পাকিস্তান সেনাবাহিনীর সেই 25শে মার্চের বর্বরতার মতো আরেকটি বর্বরতা সংঘটিত করলো। তাদের এই নিরীহ এবং নিরস্ত্র এই আলেম সমাজের উপরে তারা ঘুমন্ত বলা যায়, মধ্যরাতে এই ঘুমন্ত আলেম সমাজের উপরে তারা ঝাঁপিয়ে পড়েছে। এবং দুর্ভাগ্যজনকভাবে আমি বলবো, এটা আমার জীবনে একটা দুর্ভাগ্য, যে আমি সেদিন, আমার এক বন্ধুর বাসা ছিল কাছাকাছি পল্টনেই, তার বাসায়, যেহেতু আমি ওখানে এসেছিলাম, আমি বাসায় ফিরে যেতে পারিনি, পরিবেশ ছিল না, আমি তার বাসায় ছিলাম। এবং যখন তার বাসার ছাদ থেকে ওই জায়গাটি দেখা যাচ্ছিল, মানে শাপলা চত্বরের কিছু অংশ সেখানে, এবং আমরা তো আওয়াজ শুনতে পাচ্ছিলাম, গুলির আওয়াজ, আর্তনাদের আওয়াজও শোনা যাচ্ছিল, এবং শত শত হাজার হাজার রাউন্ড টিয়ার গ্যাস, গুলি তাদের উপরে নিক্ষেপ করা হলো। এবং তারপরে একটা পর্যায়ে এই নিরীহ মানুষরা ছত্রভঙ্গ হয়ে গেল, এবং বিভিন্ন বিল্ডিংয়ের থেকে যেভাবে ছেলেদেরকে বের করে নিয়ে আসা হয়েছে, আমি সেটা সেদিন সচক্ষে দেখেছি। এবং এর চেয়ে নির্মমতা আমার জীবনে আমি আর কখনো দেখিনি, এবং আশা করি আল্লাহ যেন এই নির্মমতা আমাকে ভবিষ্যতে আর কোনোদিন না দেখায়। এই হেফাজতে ইসলামের ওই দিনের শাপলা চত্বরে যে ক্র্যাকডাউন করলো রাষ্ট্রীয় বাহিনী, সেই ক্র্যাকডাউনের রাষ্ট্রীয় বাহিনী তাদের উপরে, আপনার ব্যাখ্যা অনুযায়ী, ঘুমন্ত বা শিশুদের উপরে যে ক্র্যাকডাউন করলো, সেই ঘটনায় আবার 84,000 সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছিল। এই মামলা এখনো ঝুলছে, এর অধিকাংশ চার্জশিট হয়ে গেছে। এবং আমরা দেখেছি যে ফ্যাসিবাদের পতনের পর অনেকগুলো মামলা কিন্তু রাষ্ট্রীয় প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করা হয়েছে, বা এই মামলাগুলোকে প্রত্যাহার করা হয়েছে। এই মামলাগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনি একেবারে শূন্য রেখায় দাঁড়িয়ে কিভাবে বিশ্লেষণ করবেন? অত্যন্ত দুঃখজনক একটি ঘটনায় যে মামলাগুলি প্রত্যাহার করা হচ্ছে না, এবং বিরোধী দলীয় লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে যে লক্ষ লক্ষ মিথ্যা মামলা, সেগুলিও প্রত্যাহারের কোনো সুদৃঢ় পদক্ষেপ সরকার নিয়েছে এটা আমার কাছে মনে হয়নি। মানে রাষ্ট্র স্বীকৃত গায়েবী মামলা, রাষ্ট্র স্বীকৃত গায়েবী মামলা এবং হেফাজতের
এই আন্দোলনের যারা আন্দোলন সংগঠিত করেছিল তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, এগুলি আমি আজকে একজন বাংলাদেশের একজন নাগরিক হিসাবে দাবি করি অনতি বিলম্বে রাষ্ট্রীয় ঘোষণার মাধ্যমে, এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এই মামলাগুলিকে বাতিল করা হোক। একই সঙ্গে সাইদ ইকবাল মাহমুদ টিটু, আপনি যেহেতু রাজনীতি করেন, রাজনীতি আসলে এবং দীর্ঘ বছর ধরে রাজনীতি করছেন, রাজনীতি তো এক ধরনের দায়বদ্ধতা, সাধারণ মানুষের কাছে দায়বদ্ধতা রাজনৈতিক নেতাদের। তো সেই দায়বদ্ধতার জায়গা থেকে আপনি কি মনে করেন যে এই হেফাজত ক্র্যাকডাউনে যে সকল পরিবারের সদস্যরা শহীদ হয়েছেন, এখানে শহীদই বলা যায়, কারণ তারা তো আসলে নিরস্ত্রভাবে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার তারা বা হত্যার শিকার হয়েছেন, সেই পরিবারগুলোর পাশে রাষ্ট্রের দাঁড়ানো উচিত কিনা মানবিক দায়িত্ব নিয়ে? অবশ্যই রাষ্ট্রের মানবিক দায়িত্ব নিয়ে সেই পরিবারগুলির পিছনে দাঁড়ানো উচিত। সেক্ষেত্রে প্রথম পদক্ষেপ হওয়া উচিত আসলে প্রকৃতপক্ষে আমরা সেদিন আমাদের কতজনকে হারিয়েছি সেই সংখ্যাটা নিরূপণ করা দরকার, এবং সেই সংখ্যাটা নিরূপণ করার জন্য রাষ্ট্রের ব্যবস্থা নেওয়া দরকার। এবং আমাদের এই যে যারা সেদিন শহীদ হয়েছে তাদের পাশে যেমন রাষ্ট্রকে দাঁড়ানো দরকার, তেমনিভাবে আমাদের সমাজের যারা গুরুত্বপূর্ণ মানুষ রয়েছে তাদেরও এক ধরনের সামাজিক দায়বদ্ধতা রয়েছে, তাদেরও তাদের পাশে দাঁড়ানো দরকার। কিন্তু গত 10 বছরে তো এই মানুষগুলো বা এই পরিবারগুলো স্বীকারও করতে পারেনি, কারণ তাদেরকে জঙ্গি বানানো হয়েছে, স্বীকারও করতে পারেনি যে মারা গেছে। না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আপনাকে হত্যা করা হবে, আমি আপনার ভাই, আমি সেটা বলতে পারবো না যে আমার ভাই খুন হয়েছে। এর চেয়ে বড় নির্মমতা, এর চেয়ে বড় নিষ্ঠুর নিপীড়ন আর কিছু হতে পারে না। যে আপনি খুন হয়ে যাবেন, আপনার ভাই বলতে পারবে না যে আমার ভাই খুন হয়ে গেছে। এই কথা বলার অপরাধে আপনার বিরুদ্ধে জঙ্গি ট্যাগ দেওয়া হবে আপনাকে, এবং আপনার সপরিবারে আপনাকে কারাগারে প্রেরণ করতে পারে, আপনাকে নিখোঁজ করতে পারে, আপনাকে গুম করতে পারে। এরকম একটি রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সেক্ষেত্রে এই মুহূর্তে রাষ্ট্রের আসলে কোন ধরনের উদ্যোগ নেওয়া জরুরি বলে আপনি মনে করেন? রাষ্ট্রের এই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, এটার জন্য আমাদের জনগণকে মনে রাখতে হবে। রাষ্ট্রকে এই ব্যাপারে পরিপূর্ণ একটি তথ্য, যে সেদিন কত রাউন্ড গুলি খরচ করা হয়েছে, কত রাউন্ড টিয়ার সেল খরচ করা হয়েছে, আমাদের বিভিন্ন যে বাহিনীগুলি আছে তাদের কারাই বা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, এবং কতজন আহত এবং নিহত হয়েছে, এবং কতগুলি মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এটা একটা শ্বেতপত্র রাষ্ট্রের প্রথমেই প্রকাশ করা দরকার। রাষ্ট্র অন্তত আর কিছু করতে পারুক আর না পারুক, এই কাজটি তো করতে পারে, মানে অপরাধগুলো চিহ্নিত করা, অপরাধগুলি চিহ্নিত করা এবং অপরাধগুলি একটা চিত্র জনগণের সামনে উপস্থাপন করা, এবং অপরাধে কারা জড়িত ছিল যদি এটি চিহ্নিত করা যায় তাহলে হয়তো এই মামলার একটা সুরাহাও করা যেতে পারে। অবশ্যই, বা প্রকৃত অপরাধীদেরকেও খুঁজে বের করা খুব সহজ হবে, এবং এই যারা শহীদ হয়েছে তাদের পরিবারগুলো হয়তো কিছুটা শান্তি পাবে বা স্বস্তি ফিরবে এই সব পরিবারে। টিটু ভাই, আরেকটি বিষয়, আমরা আরেকটি গণমাধ্যমে দেখলাম একটি সংবাদের শিরোনাম, প্রধান শিরোনাম, সেটি হচ্ছে যে ইলেকশন কমিশনের নিবন্ধন পেতে তৎপর নাম সর্বস্ব 65টি রাজনৈতিক দল। আপনি জানেন যে 5 আগস্ট ফ্যাসিবাদের পতনের পরে বাংলাদেশে এক ধরনের গণতান্ত্রিক বাতাস বইতে শুরু করেছে। তো সেই গণতান্ত্রিক বাতাস উন্মুক্ত পরিবেশে অনেকেই রাজনীতিতে আগ্রহ প্রকাশ করছেন, আবার আই হেট পলিটিক্স জেনারেশনও কিন্তু রাজনীতিতে এক প্রকার আগ্রহ তাদের মধ্যেও জন্ম নিয়েছে। এই নাম সর্বস্ব শব্দটি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, বা এই 5 আগস্ট পরবর্তী সময়ে যে সকল রাজনৈতিক দলগুলো আত্মপ্রকাশ করেছে তাদের রাজনৈতিক ফিলসফি, তাদের রাজনৈতিক যে বয়ান, সেগুলো তো নিশ্চয়ই আপনি চোখে পড়েছে আপনার, তাদের কোনো বয়ান পেয়েছেন কিনা, তাদের কোনো ফিলসফি পেয়েছেন কিনা, বা এই দলগুলোকে কেন এরকম একটি পত্রিকা নাম সর্বস্ব বলল? আমি এদের মধ্যে নতুন কোনো বক্তব্য আমার চোখে পড়েনি, তারা সেই গতানুগতিক কথাই বলছে। আমরা যেটা বলছি, আমি একজন বিএনপি কর্মী হিসাবে আমার দল যা চাইছে, তারা যারা কিছু কথা যারা বলছে তাদের এই চাওয়াগুলি আমাদেরও চাওয়া, আর সেই ক্ষেত্রে তাদের নতুন কোনো বয়ান আমার চোখে ওইভাবে পড়েনি। আর এতগুলি রাজনৈতিক দল এত অল্প সময়ের মধ্যে নিবন্ধন চাইছে, ব্যাঙের ছাতার মতো রাজনৈতিক দল গজিয়ে উঠছে, এটাকে নেতিবাচকভাবে দেখার সুযোগ কম। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, যে কেউ সভা সমাবেশ রাজনৈতিক দল করার অধিকার রয়েছে, করুক। কিন্তু নাম সর্বস্ব বলার কারণ হচ্ছে, একটা পার্টি খুললেন, আপনার পার্টির একটা অফিস নাই, আপনার পার্টির কমিটি নাই, আপনার পার্টির গঠনতন্ত্র নাই, আপনার পার্টির ম্যানিফেস্টো নাই, আপনি কি করতে চান সে ব্যাপারে আপনার কোনো বক্তব্য নেই, আপনি রাজনৈতিক দল খুললেন। তবে খুলেছেন ভালো, আমরা অতি সহসাই আপনাদের যা নাই সেটি
আপনারা অর্জন করুন, এটা আমরা দেখতে চাই। কিন্তু এনসিপি কিন্তু এখনো পর্যন্ত আবেদন করেনি। নতুন মানে এই যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটা শক্তির উত্থান হয়েছে বা আবির্ভাব হয়েছে রাজনৈতিক মাঠে, সেই এনসিপি আবেদন করেনি। এরা কি আরো একটু গুছিয়ে মাঠ গুছিয়ে তারপরে আবেদন করবে বলে আপনার মনে হয়? বা এনসিপির রাজনীতিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এনসিপি কে প্রথমেই যে কথাটি বললেন যে নতুন রাজনৈতিক শক্তির যে আবির্ভাব ঘটেছে জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে নিয়ে, এই ব্যাপারে আমার দ্বিমত আছে। জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, সেটা আমরা বিএনপি এবং আরো অন্যান্যরা অনেক রাজনৈতিক দলই ধারণ করে। সো এনসিপি এটার হোলসেলার না, এনসিপির একচেটিয়া কারবার এনসিপির হাতে, সেটা আমি মনে করি না। তো তারপরে এনসিপির এই তরুণরা এগিয়ে এসেছে, তারা আমাদের যে অনুজ, আমরা তাদেরকে রাজনৈতিক মাঠে তো স্বাগত অবশ্যই জানি। আমাদের নেতা জনাব তারেক রহমানও বলেছেন যে নতুন রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশকে আমরা স্বাগত জানাই, আমরা তাদেরকে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। তারা ইতিমধ্যে কতটুকু কি করতে পেরেছে বা তাদের কর্মকাণ্ড সম্পর্কে আমরা বিভিন্ন গণমাধ্যমে এবং যে কানাঘুষা বিভিন্ন মহলে শুনি, এটা আমাকে হতাশ করেছে। কোন কোন জায়গাগুলো আপনাকে হতাশ করেছে? আমাকে হতাশ করেছে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা যেভাবে জড়িয়ে পড়েছে আমাদের তরুণরা, এটা আমার কাছে একদমই প্রত্যাশিত ছিল না। কিন্তু এই অর্থনৈতিক কর্মকাণ্ড কি অপরাপর রাজনৈতিক দলগুলোর নেই? অপরাপর রাজনৈতিক দলগুলির নেই, কিন্তু বা থাকতে পারে, কিন্তু অপরাপর রাজনৈতিক দলগুলি ক্ষমতায় তো কাছাকাছি নেই। এই কারণে এনসিপির অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, কিছুদিন আগে একজন এপিএস এর 300 কোটি টাকার বেশি কামানোর যে গল্প বা সত্য ঘটনা আমরা শুনেছি, সেটার দায় থেকে এনসিপি নিজেকে মুক্ত করতে পারবে না। এবং এনসিপির আরো নেতাদের যে কর্মকাণ্ড রয়েছে, আমি জানি না আমাদের, তিনি তো এনসিপির কেউ না, তিনি একজন উপদেষ্টা এপিএস, একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা কে? তিনি তো ওই উপদেষ্টা তো এনসিপির কেউ না। এনসিপির কেউ না, এটা আপনার মনে হতে পারে, কিন্তু সেই উপদেষ্টা কি ছিল আগে, এর আগে তার রাজনৈতিক পরিচয় কি ছিল? তিনি তো রাজনীতি থেকে বাইরে গিয়েই উপদেষ্টা। রাজনীতি থেকে কেউ বাইরে গিয়ে, মানে এই ছাত্ররা যারা উপদেষ্টা হয়েছেন, তারা উপদেষ্টা হওয়ার পর থেকেই রাজনীতি করছেন। কেউ রাজনীতি থেকে এক পাও বেরিয়ে যায়নি। এটা যদি কেউ বলে তাহলে তারা আমাদেরকে বোকা ভাবে। আমরা জানি তো কে রাজনীতির সাথে আছে, কে রাজনীতির সাথে নেই, কে কিভাবে রাজনীতি করছে, কে কিভাবে রাজনৈতিক দল গোছানোর দায়িত্ব গুলি নিয়েছে। এই যে আপনাকে পরিষ্কারভাবে বলতে চাই, এনসিপি একটু সময় নিচ্ছে। এনসিপি তো এত সময় নেওয়ার কথা না, কারণ একটা দেশের রাজনৈতিক দল তৈরি করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে প্রচেষ্টা চালানোর জন্য সবচেয়ে ভালো যে মন্ত্রণালয়টি থাকে, সেটাও তো এনসিপির এফিলিয়েটেড এনসিপি নেতাকেই দেওয়া হয়েছে। আমি মনে করি যে সে তার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পরে যদি কখনো করেন, এখন তো মনে হচ্ছে যে ওনারা পদত্যাগই করতে চাবেন না, বা ওনারা কি করবেন ওনারাই ভালো জানেন। এনসিপিতেই তো যাবেন না, তারা কিন্তু নজির স্থাপন করেছেন, পদত্যাগ করেছেন। হ্যাঁ, পদত্যাগ করে তারা রাজনৈতিক দল তৈরি করেছেন, কিন্তু পদত্যাগ করার আগে তারা কি করেছেন? তখন তো তিনি রাজনৈতিক কোনো বক্তব্য দেননি। কে রাজনৈতিক কোনো বক্তব্য দেননি? অবশ্যই তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। যতদিন উপদেষ্টা ছিল ততদিন পর্যন্ত রাজনৈতিক কোনো বক্তব্য দেননি। এটা আমি আপনার এই বক্তব্যের সাথে একমত নই। নাহিদ ইসলাম এর আগেই উপদেষ্টা থাকা অবস্থায় আমাদের সম্মানিত মহাসচিবের সাথে একটি রাজনৈতিক বিতর্কে জড়িয়ে গেছেন। আপনি বলছেন উনি রাজনৈতিক বক্তব্য দেননি, এটা তো তাইলে হওয়া সম্ভব না। না, রাজনৈতিক বিতর্ক তো সবসময় রাজনৈতিক দলের হয়ে করার দরকার নেই। কারণ বাংলা, আপনি যখন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনীতির চর্চা করবেন, তখন এই রাষ্ট্রের যে ব্যক্তি রাজনীতি করেন না, যে নাগরিক রাজনীতির সাথে জড়িত না, তিনিও রাজনীতি নিয়ে কথা বলবার অধিকার রাখেন। সেই অধিকারের জায়গা থেকে একজন নাগরিক হিসেবে তিনি বলতেই পারেন, বিতর্কে জড়াতেই পারেন। বিতর্কে জড়াতে পারেন, অবশ্যই পারেন, কিন্তু আপনি কিছু কিছু নির্দিষ্ট জায়গায় একজন বিচারপতি রাজনৈতিক বিতর্কে জড়াতে পারেন না, আমরা সাধারণত মনে করি। তো আমরা এই সরকারকে একটি নির্দলীয় সরকার হিসাবেই দেখতে চেয়েছিলাম। সেই নির্দলীয় সরকারের একজন উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাদের বক্তব্যের কাউন্টার বক্তব্য দিবে এবং সেটাকে রাজনৈতিক ময়দানে সে বক্তব্যকে হাজির করে তাদের পক্ষে জনমত গঠন করার চেষ্টা করলে আপনি বলবেন সেটা রাজনীতি করা হয়নি। এটা আমি তো মেনে নিতে পারবো না। সেটা তো রাজনীতি করা হয়েছে এবং তারা তখন থেকেই তাদের জায়গা থেকে, এই নাহিদ ইসলাম যখন ছিলেন সে তখন তার জায়গা থেকে এদেশে এক ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যা যা করণীয় সেটি করার চেষ্টা করেছেন।
আরেকটি বিষয় যেটা ফ্যাসিজমের পতনের পরে তো এক ধরনের রাজনৈতিক শূন্যতাও বিরাজ করছে, সেই জায়গাটিতে তো কাউকে না কাউকে ফিল আপ করতে হবে। যদি সেটি ফিল আপ না হয় তাহলে তো ফ্যাসিবাদ ভিন্ন মোড়কে আবারও সেই জায়গা দখল করতে পারে এবং আমাদের রাজনীতিকে আবারও হুমকির মুখে ফেলতে পারে। আমি আপনার এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত যে রাজনৈতিক শূন্যতাটা পূরণ হওয়া দরকার, একটা নতুন একটা রাজনৈতিক শক্তির উত্থান ঘটা দরকার। আমরা প্রথম থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেতা তারেক রহমান সাহেব এটা কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে আমরা নতুন রাজনৈতিক শক্তির উত্থানকে স্বাগত জানাই। কিন্তু তাদের যে রাজনৈতিক উত্থান কি তারা ঘটাতে পেরেছে আপনি মনে করেন? আমার কাছে তো সেটা মনে হচ্ছে না। তারা তাদের সভা সমাবেশগুলিতে জনগণের সাড়া কি মিলছে? এবং ইভেন তারা যে নিজেদেরকে যে ছাত্রদের প্রতিনিধি মনে করে, ছাত্রদের কত অংশের প্রতিনিধি তারা? তাদের সমাবেশগুলির অবস্থা দেখলে আমি খুবই হতাশ হই, লজ্জাও পাই। আমি তাদেরকে আরো অনেক বেশি সফল দেখতে চেয়েছি। তারা এই যে মনে আপনার মূল্যায়নে যদি তারা সফল নাও হয়ে থাকে তাহলে তাদেরকে তো সফল হওয়া উচিত। তাদেরকে সফল হওয়া উচিত। তারা কোন পথে তাদেরকে সফল হওয়া উচিত? তাদের উচিত হচ্ছে এই মুহূর্তে নিজেদেরকে মূল্যায়ন করা, যে আমরা জনগণের কাছে পৌঁছতে চাই, কি জন্য আমরা পৌঁছতে পারছি না এবং কি করলে আমরা আরো বেশি জনগণের কাছে পৌঁছতে পারব। এখানে কি আপনার মনে হয় তারা কোনো ন্যারেটিভ স্টাবলিশ করতে পেরেছে বা তাদের ফিলোসফিক্যালি তারা পিছিয়ে আছে কিছুটা? আসলে তাদের ফিলোসফিটা কি? নতুন ফিলোসফি তো নাই কোনো। আগে রাজনৈতিক দলগুলি যা বলছে তারা তো তার বাইরে কিছু বলছে। তাদের একটা নতুন জিগির আছে, সংস্কার। সেই সংস্কারের একটা সুস্পষ্ট রূপরেখা তো তাদের পক্ষ থেকে এখন আমরা পাইনি। তাদের প্রথমেই উচিত তাদের একটা সুস্পষ্ট রূপরেখা দেওয়া, যে আমরা এই জায়গায় এই ধরনের সংস্কারগুলি করতে চাই, অথবা আমাদের রাজনীতিটা এই। হ্যাঁ, আমাদের রাজনীতিটা এই। তারা একটা মধ্যপন্থী রাজনৈতিক দল হিসাবে নিজেদের আত্মপ্রকাশ ঘটাতে চায়। আমরা মধ্যপন্থী রাজনৈতিক দলকে সবসময় আমাদের শত্রু রাজনৈতিক দল মনে করি না। প্রতিপক্ষ হতে পারে, রাজনীতি প্রতিযোগী হতে পারে। প্রতিপক্ষ ওইভাবে ভাবার দরকার না, প্রতিদ্বন্দ্বী যে প্রতিযোগী শব্দটি আমি ব্যবহার করছি, কিন্তু তারা আমাদের প্রতিযোগী হিসাবে নিজেদেরকে আত্মপ্রকাশ ঘটাতে সক্ষম হয়েছে। আপনার কাছে কি মনে হয় তারা প্রতিপক্ষ হয়ে যাচ্ছে? তারা প্রতিপক্ষ হওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা তো তাদেরকে প্রতিপক্ষ বানাতে চাই না, আমরা তাদেরকে প্রতিপক্ষ হতে দিতে চাই না। আমরা তাদেরকে বাংলাদেশের আগামী দিনের যে বাংলাদেশ, মানুষের বাংলাদেশ, বাংলাদেশিদের বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, সেই জনগণের বাংলাদেশে রাজনীতি করার জন্য আমরা তাদেরকে তো আমাদের সহযোগী হিসাবেই দেখতে চেয়েছি। যে আমরা পরস্পর বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বিতর্ক করব, বিরোধে জড়াবো, তারপরেও জাতীয় ইস্যুগুলিতে, জাতির প্রয়োজনে বিভিন্ন প্রশ্নে আমরা পাশাপাশি কাজও করব। কিন্তু সেটা কি তারা কতদূর করতে পেরেছে, এই বিষয়টি আমি জনগণের উপরেই ছেড়ে দিলাম, জনগণই বিচার করবে। জি, সাইদ ইকবাল মাহমুদ টিটু, আরেকটি বিষয় যে ভারত পাকিস্তান উত্তেজনা চলছে কাশ্মীর ইস্যুতে। এটি সাউথ এশিয়ার একটি রাষ্ট্র হিসেবে, দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশেও এটি নিয়ে নানান ধরনের আলোচনা চলছে। গতকালকে সর্বশেষ দেখলাম যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রয়োজন বোধে পারমাণবিক বোমা ব্যবহার করবেন বা পারমাণবিক শক্তি ব্যবহার করবার এক ধরনের কথা তিনি বলেছেন নানানভাবে। আপনি এই বিষয়ে মানে কাশ্মীর ইস্যু, পাকিস্তান এবং ভারতের মধ্যে সংঘাত, সেটা পাকিস্তান এবং ভারতের জন্মের মাত্র 1 বছরের মধ্যেই প্রথম সংঘটিত হয়েছে। তারপরে কাশ্মীর ইস্যুতে এই পর্যন্ত প্রায় 4টি যুদ্ধ হয়েছে, 2টি বড় যুদ্ধ এবং 2টি ছোট যুদ্ধ সংঘটিত হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কাশ্মীর সমস্যার সমাধান জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের যে ম্যান্ডেট আছে, সেই ম্যান্ডেট অনুযায়ী হলে আমরা খুশি হতাম এবং এই উপমহাদেশের যে জাতিগুলি আছে, আমরা যে কয়েকটি জাতি আছি, তাদের সবার মধ্যে ভ্রাতৃত্ব, সহযোগিতা যে সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনার জন্য সবচেয়ে বড়। কিন্তু এই জায়গাটিতে পাকিস্তানের সাথে ভৌগোলিক কারণে বা নানান কারণে, পলিটিক্যাল কারণে ভারত পাকিস্তান যদি যুদ্ধে জড়িয়ে যায়, সেক্ষেত্রে চায়নার ভূমিকা এবং মার্কিন ভূমিকা নিয়ে কি এক ধরনের প্রশ্ন কিন্তু এখানে চায়না অথবা মার্কিন যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিটাকে এসকালেট করতে চায় না, ডিএসকালেট করতে চায়, মানে এই পরিস্থিতিকে শান্ত করতে চায়, যাওয়া উচিত। এবং চায়না এই যুদ্ধে জড়িয়ে পড়বে এটা আমি বিশ্বাস মনে করি না। বা চায়না তো এখানে ফ্যাক্টর না, বাট চায়না যদি ব্যাক্ট করে ফেলে, এনিমি ইজ মাই ফ্রেন্ড, হ্যাঁ, এনিমি ইজ মাই ফ্রেন্ড, এটা তো এই কারণ ভারতের সাথে চায়নার দীর্ঘদিনের দ্বন্দ্ব আছে এবং ভারতের সাথে চায়নারও কিছু কন্টেস্টেড টেরিটরি আছে, সীমান্ত বিরোধ। সেই ক্ষেত্রে চায়না এবং পাকিস্তানের একটা সুদীর্ঘ
এবং অল ওয়েদার ফ্রেন্ডস, যারা যেটাকে বলে যে সব সময়ের বন্ধু, তারা সব অবস্থাতেই বন্ধু, সেই সম্পর্ক পাকিস্তানের ইন্ডিয়া চায়নার সাথে রয়েছে। তবে তারপরেও চায়না একটা প্রত্যক্ষ যুদ্ধে ভারতের সাথে জড়াবে, আমার কাছে সেটা মনে হয় না। এমনকি আমি এটাও মনে করি না যে ভারত এবং পাকিস্তান একটি সম্পূর্ণ পরিপূর্ণ যুদ্ধ যাকে বলে টোটাল ওয়ারে জড়াবে, এটা আমার কাছে মনে হয় না। তারা হয়তো পরস্পরের বিরুদ্ধে এই মুহূর্তে যে যুদ্ধটা করছে সেটাকে আপনি বলতে পারেন ওয়ার অফ রেটরিক। আর দুটা নিউক্লিয়ার পাওয়ার, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যদি একটি সম্পূর্ণ যুদ্ধে জড়িয়ে যায়, এটা হবে পৃথিবীর জন্য সবচেয়ে এ যাবৎকালের সবচেয়ে দুর্ভাগ্যজনক ভয়াবহ যুদ্ধ হবে। আর এক্ষেত্রে আপনার পাকিস্তানের পলিসি কিন্তু নিউক্লিয়ার ফার্স্ট অ্যাটাক যেটাকে বলে, যে আমি যদি আক্রান্ত হই আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করব, সেক্ষেত্রে আমার উপরে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হোক অথবা না হোক। অন্যদিকে ইন্ডিয়ার কিন্তু রয়েছে যে ইন্ডিয়া পারমাণবিক অস্ত্র যদি তার উপরে ব্যবহার করা হয় তারপরে সে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। মানে ওয়ার স্ট্র্যাটেজিতে দুটি দেশের দুই ধরনের, হ্যাঁ, পারমাণবিক ডক্ট্রিন দুইটা দেশের দুই রকম। কারণ কনভেনশনাল ওয়ারে শক্তির ভারসাম্য ভারতের পক্ষে, সেই শক্তির ভারসাম্যে ভারতের পক্ষে থাকার কারণে পাকিস্তানকে, ভারত যদি তার সামগ্রিক শক্তি নিয়ে পাকিস্তানের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং সেটাকে মোকাবেলা করার জন্য পাকিস্তানের কিন্তু ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপন যেটাকে বলে, যে স্বল্প ক্ষমতা সম্পন্ন বা মানে খুব অল্প জায়গায় ধ্বংসযজ্ঞ চালানোর জন্য যে ধরনের পারমাণবিক অস্ত্র রয়েছে, পাকিস্তানের যে মানে পারমাণবিক অস্ত্র ভান্ডার রয়েছে তার একটা বড় অংশই কিন্তু টেকনিক্যাল নিউক্লিয়ার ওয়েপন যেটাকে বলে, যেটা 8-10 কিলোমিটার বা 20 কিলোমিটার এলাকায় হ্যাঁ ধ্বংসযজ্ঞ চালাবে। সেক্ষেত্রে পাকিস্তান সেটা ব্যবহার করতে পারে, কারণ পাকিস্তানের কনভেনশনাল মিলিটারি পাওয়ার পাকিস্তানের চেয়ে ভারত এগিয়ে আছে। বিশ্ব সামরিক ক্ষমতায় পাকিস্তান 12তম এবং ভারত চতুর্থ। সেক্ষেত্রে যদি দুর্ভাগ্যজনকভাবে একটি পরিপূর্ণ যুদ্ধ সংগঠিত হয়, সেটা আমাদের গোটা দক্ষিণ এশিয়া মানে ভারতীয় উপমহাদেশ আমরা যেটাকে বলি, সেটার জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে এবং সেই দুই দেশের পারমাণবিক যুদ্ধের যে ভয়াবহ ক্ষতি, সেই ক্ষতি থেকে আমরা এড়াতে পারব। কিন্তু এই উত্তেজনাকে ইস্যু করে পশ্চিমবঙ্গ এবং ভারতের কিছু গণমাধ্যম প্রচার করছে যে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে বা বাংলাদেশের মধ্য থেকে এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এটিকে আপনি কিভাবে আপনি ভারতের পশ্চিমবঙ্গের যে কিছু মিডিয়া আছে, ওই যে কি রিপাবলিক বাংলা টাংলা আর ওই যে ময়ূর কি আছে নাকি, এগুলির বিষয়কে আপনি খুব গুরুত্বের সাথে দেখবেন না। যদি এটা আমাদের জন্য, কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের ভারতীয় জনগণের মধ্যে যে যুদ্ধ উন্মাদনা তৈরি করছে, এটা এতটাই দায়িত্বহীন যে এই ধরনের যুদ্ধ উন্মাদনা তৈরি করা হচ্ছিল আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মান জাতির মধ্যে, ইটালিয়ানদের মধ্যে, ফ্যাসিস্টরা যেটা করে। এখানে ভারতীয় এই গণমাধ্যমের কর্মীদের আচরণের সাথে ফ্যাসিস্ট যে রাজনৈতিক দলের, এরা তো রাজনৈতিক কর্মী, এদের গণমাধ্যম কর্মী আমি বলতে চাই না, এরা মূলত ভারতের বর্তমান ক্ষমতাসীন যে সরকার, বিজেপি সরকারেরই লেসপেন্সর, বিজেপি সরকারেরই একটা উইং, তারা জনগণকে, এবং আমার কাছে আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ মনে হয় যে ভারতের সামনে পশ্চিমবঙ্গে একটা বিধানসভার নির্বাচন রয়েছে। সেই ক্ষেত্রে সেখানে তারা পাকিস্তান বিরোধী এই জিগির, মুসলিম বিরোধী একটি জিগির তুলে পশ্চিমবঙ্গের ক্ষমতার রাজনীতিতে একটা পরিবর্তন আনতে চায়। জি, আমরা শেষ করব। শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে আমাদের সীমান্তে, মিয়ানমার সীমান্তে আমাদের সাথে মিয়ানমারের একটু টান প্রেরণ চলছে, সেটি হচ্ছে একটি মানবিক করিডোর স্থাপন নিয়ে, যেটিকে ইতিমধ্যেই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিরক্ষা উপদেষ্টা তিনি বলেছেন এটি আসলে করিডোর না, এটি একটি চ্যানেল করবার চিন্তা ভাবনা আছে বা এরকম আলাপ আলোচনা হচ্ছে। এই জায়গাটিতে নিয়েও কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, অনেক চিন্তক শ্রেণীর মধ্যে এক ধরনের দুশ্চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। এটা অত্যন্ত উদ্বেগজনক একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের এখানে। মায়ানমারের আরাকান আর্মিকে আমরা কিভাবে ডিল করব, বা এই যে মানবিক করিডোর বলেন বা ওই যে কি বলেন এটা চ্যানেল বলেন, এটা আসলে সুস্পষ্ট। ওনারা ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করার মাধ্যমে আসলে কি বোঝাতে চান এখানে আসলে, কিন্তু ওনারা বলছেন যে খাদ্য সামগ্রী শুরুটা খাদ্য সামগ্রী দিয়েই হয়। আমরা বিশ্বের বিভিন্ন দেশে করিডোর নিয়ে এটি দেখি প্রথমে খাদ্য সামগ্রী যায়, তারপরে অস্ত্র যায়, তারপরে যে দেশের বিরুদ্ধে বা যে দেশের স্বার্থের বিরোধী এই করিডোরটি হয় সেই দেশটি আবার একসময় যুদ্ধেও জড়িয়ে পড়ে। এই ধরনের ঘটনাও আছে। আপনি যদি বাংলাদেশ, আমাদের মুক্তিযুদ্ধের সময়কার পরিস্থিতি আপনি দেখেন, ইউক্রেন পরিস্থিতির চেয়ে এটার সাথে আমি ৭১-এ আমরা যে পরিস্থিতিতে পড়েছিলাম, যে আমাদের
কয়েক লক্ষ বা 10 লক্ষ 20 লক্ষ শরণার্থী ইন্ডিয়াতে গেল, ইন্ডিয়া আবার তাদেরকে মানবিক সহায়তা দিল, সামরিক সহায়তা আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় দিল। পাকিস্তান কিন্তু সেই যুদ্ধটাকে, আমাদের মুক্তিযুদ্ধটাকে সর্বশেষ সময় এসে ভারত পাকিস্তান যুদ্ধে পরিণত করতে চাইল, যার পরেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে ভারত একদম প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার সুযোগ পেল, জড়িয়ে পড়ার সুযোগ তৈরি হলো ভারতের পক্ষে। তা আমার কাছে যেটা মনে হয় যে এখানে মানবিক করিডোর দিয়ে শুরু করার পরে যদি আমরা এটা নিয়ে আরো এগিয়ে যাই, এবং এটার ক্ষেত্রে অন্যান্যদের যে ভূমিকা রয়েছে, পশ্চিমা দেশগুলির যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেই আশা আকাঙ্ক্ষার যদি বাস্তবায়ন আমরা ঘটাতে চাই, মায়ানমার এটাকে বাংলাদেশ ভারত যুদ্ধ বা বাংলাদেশ মায়ানমার যুদ্ধের রূপ দিতে চাইবে না, এটার কোনো গ্যারান্টি নেই। এবং সেই ক্ষেত্রে আমাদের এই সরকারের সাথে বা আমাদের জাতীয়ভাবে ভারতের সাথে আমাদের বিভিন্ন জাতীয় ইস্যুতে, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এই মুহূর্তে একটি জটিল টানাপোড়েন রয়েছে। আমরা এই মুহূর্তে একই সাথে দুইটা ফ্রন্টে সংগ্রামে যদি খুব সিরিয়াসলি জড়িয়ে যায়, এটা আমাদের জন্য সামাল দেওয়া কতটা সম্ভব হবে। আপনার বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব বলেছেন যে এটা একটা ব্যাটল গ্রাউন্ড হয়ে যাচ্ছে আমরা, এই আশঙ্কা প্রকাশ করেছেন। আপনি কি ওনার মতকে সমর্থন করেন? আমরা কি এই অন্তর্বর্তীকালীন সরকারের বার্তা আমরা বুঝতে পারছি না, বা জনগণের বার্তা সরকারের? আপনি এই ইস্যুতে, যে আরাকান ইস্যুতে সরকারের বক্তব্যটা সুস্পষ্ট না। সরকারের বক্তব্যের মধ্যে আরো পরিষ্কার করা উচিত যে আমাদের এটা হচ্ছে পরিকল্পনা, আমরা এটা করতে চাই। এবং সেই ক্ষেত্রে বর্তমান গভর্নমেন্ট তো, আপনি আর যাই বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার না, তাদের জনসমর্থন নিয়ে আছেন। এই মুহূর্তে জনসমর্থন কত সেটা তো আমরা আসলে বলতেও পারবো না। ওকে, তারপরেও আমি যদি বলি যে হ্যাঁ, তাদের প্রতি জনসমর্থন রয়েছে, তারপরেও জনগণের যারা আবেগের সরকার, আবেগের সরকারকে মনে রাখতে হবে যে আবেগ দিয়ে তো খুব জটিল কাজে করা যায় না। জটিল কাজ করার জন্য খুব মানে আপনার বিবেকের প্রয়োজন হয়, আপনাকে যৌক্তিক হতে হয়। তো আবেগ দিয়ে আপনি কিন্তু একটা সংঘাত, একটা যুদ্ধকে মোকাবেলা করতে পারবেন না। আমি যুদ্ধ বিরোধী, আবার আমি যুদ্ধের পক্ষে, কারণ আপনার যখন যুদ্ধ অনিবার্য হবে, আপনাকে তো যুদ্ধটা করতেই হবে। তো সেক্ষেত্রে যদি বিষয়টা এরকম হয় যে না, এটা আমাদের জন্য অনিবার্য, তাহলে বলা হোক যে কি কি কারণে এটা আমাদের জন্য অনিবার্য, যে এই সংঘাতে আমরা জড়াবো, সংঘাতে জড়ানোটা আমাদের জন্য এই কারণে অনিবার্য হয়েছে। সরকারের এই পক্ষ থেকে এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দেওয়া হোক। এবং সেই ক্ষেত্রে সরকারের যে কূটনৈতিক পদক্ষেপগুলি নেওয়া উচিত, সরকার সেই কূটনৈতিক পদক্ষেপগুলি খুব দৃশ্যমান আমার কাছে মনে হয় না। এক্ষেত্রে চায়না তো খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে এই যে মানবিক করিডোর আমরা দিতে চাচ্ছি, বা আপনি ওই যে কি বললেন আরেকটা শব্দ গতকালকে, চ্যানেল, ঠিক আছে, এই চ্যানেলটা আমরা দিতে তৈরি করতে চাই, সেক্ষেত্রে চায়না আসলে কি ভাবছে, হ্যাঁ, এবং আমাদের আরো প্রতিবেশী আছে, তারা এটা নিয়ে কি ভাবছে, এই বিষয়গুলিতে তাদের চিন্তা ভাবনাকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবং সেগুলি যেমন আমরা আলোচনা শুরু করবার আগে একজনের সাথে কথা হচ্ছিল, তিনি বললেন যে গাজা উপত্যকার মতো এটি একটি নাফ উপত্যকা না হয়ে যায়। গাজা উপত্যকার মতো যদি এটি নাফ উপত্যকা না হয়ে যায়, আমরা আশা করি হবে না। মানে গোটা বাংলাদেশই যেন কোনো মৃত্যু উপত্যকায় পরিণত না হয়, এই মুহূর্তে আমাদের আরো অনেক বেশি চিন্তাশীল হওয়া দরকার আমাদের। সেক্ষেত্রে কি সরকার সঠিক পথে আছে বলে আপনি মনে করেন না? সরকার তো আমাদেরকে কিছু বলছে না, সরকার তো জনগণকে আমাদের, রাজনৈতিক দলগুলো আরো পরিষ্কার হতে চান, রাজনৈতিক সরকারের সাথে আরো ঘনিষ্ঠতা চান। আমরা চাই রাজনৈতিক দলগুলির সাথে সরকার এই বিষয়গুলি আরো অনেক বেশি, যতটা সম্ভব আলোচনা করুক, তাদেরকে আস্থায় আনার চেষ্টা করুক। আপনি যদি সত্যিকার অর্থেই খুব বড় ধরনের কোনো পররাষ্ট্রনীতি বিষয়ে সিদ্ধান্ত নিতে চান, সেটার জন্য কিন্তু আপনার একটা ন্যাশনাল কনসেনসাস বা জাতীয় ঐক্যমত্য তৈরি হওয়া দরকার, এবং সেটার জন্য আসলে ডায়ালগ দরকার। সেই জাতীয় ঐক্যমত্য তৈরি করার জন্য তো আপনার দেশের অন্তত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল যারা আছে, যারা জনগণের মধ্যে যাদের উপস্থিতি অনেক জনসমর্থিত রাজনৈতিক দলগুলো আছে, তাদের সাথে তো আলোচনা, তাদের বা জনসম্পৃক্ত রাজনৈতিক দলগুলোর সাথে যদি তাদের আলোচনা হতো, এবং সেই আলোচনার প্রেক্ষিতে যদি সিদ্ধান্তগুলি নেওয়া হতো, অথবা সিদ্ধান্তগুলিও যদি তাদেরকে জানানো হতো যে আমরা এই কারণে এই সিদ্ধান্তগুলি নিচ্ছি, সেই ক্ষেত্রে জনগণেরও একটা জাতীয় একটা ঐক্যমত্য তৈরি হওয়ার একটা সুযোগ তো ছিল, মানসিকতাও তৈরি হতে পারে। জি, আমরা শেষ করব একেবারেই 1 মিনিটে। সেটি হচ্ছে এত দ্বিধাদ্বন্দ্ব, এত বাকবিতণ্ডা, তার এত সন্দেহ সংশয়, তারপরেও তো আমরা গণতন্ত্রের পথে ফিরবো বলে মুখিয়ে আছি, এবং 13শ জাতীয় সংসদ নির্বাচন আমাদের এক প্রকার দুয়ারে করা নাড়ছে। সেটি হোক ডিসেম্বর বা জুন 26, যেটিই হোক, আমরা গণতন্ত্রের পথেই উত্তরণ ঘটাবো।
সেই পথে এগোবার জন্য সরকারকে আসলে কোন ধরনের উদ্যোগ এই মুহূর্তে নেওয়া উচিত এবং রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড কেমন হওয়া উচিত, আপনি কি প্রত্যাশা করেন? 1 মিনিটে আমরা শেষ করব। এখানে সরকারের কর্মকাণ্ডটি গুরুত্বপূর্ণ। সরকারকে নির্বাচনমুখী হতে হবে এবং সরকারকে আসলে নির্বাচনের একটা রোডম্যাপ এই মুহূর্তেই দেওয়া দরকার। ডিসেম্বর না জুন, এই যে একটা দ্বিধা দ্বন্দ্ব তৈরি করা, এটা কিন্তু সরকারের সাথে যারা আমরা নির্বাচন চাই তাদের সাথে এক ধরনের একটা অবিশ্বাস এবং সন্দেহ। সেটা জুন হোক, জুন তো নির্বাচনের সময় না, জুন তো নির্বাচনের সময় না। আপনি বর্ষাকালে তো নির্বাচন করতে পারবেন না। সো আপনাকে হাইয়েস্ট, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে, নট এজ এ অ্যাক্টিভিস্ট হিসাবে না, আপনি ফেব্রুয়ারির পরে তো যেতেই পারেন না। ফেব্রুয়ারি থেকেই আমাদের আসলে, এবং ফেব্রুয়ারিতে আবার রোজা আছে 15 তারিখের আগেই, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে সমস্যাটা কোথায়? আপনারা নির্বাচনটা দিয়ে দেন যত দ্রুত সম্ভব। ঝামেলাগুলিকে, সকল সংকট কেটে যাবে এই ভোট হলেই সকল সংকট কেটে যাবে আমি সেটা বলছি না, কিন্তু আমাদের যে সংকট দীর্ঘ 16 বছরে বা আরো একটু বেশি সময় বলা যায় 1/11-এর পর থেকে আমাদের যেটা তৈরি হয়েছে, এই সংকট থেকে দেশকে খুব সহসাই উত্তরণ ঘটানো যাবে 1-2 বছরের মধ্যে, এটা আমি বলি না। এটা আমরা, আমাদের জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে আমরাই একেবারে রাতারাতি সব পরিবর্তন করে ফেলতে পারবো, এটা কিন্তু আমার নেতাও বলে না, আমরাও মনে করি না। এটা অবিশ্বাস্য, এবং এটা বললে আপনার এক ধরনের আত্মপ্রতারণা করার মতোই হবে, কারণ আমি জানি আমি এটা করতে পারবো না, কিন্তু আমি এটা বলছি। তো সেই ক্ষেত্রে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের হাতে যদি আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকে, জনগণের সাথে তাদের রাষ্ট্রের সম্পর্কটা আর একটু কাছাকাছি থাকে, এবং রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকে তারা কিন্তু তাদের বিভিন্ন পদক্ষেপগুলি কেন, কিভাবে, কোন অবস্থায় বাস্তবায়ন করতে হচ্ছে, কেন এই সিদ্ধান্তটি নিতে হচ্ছে, সেটি জনগণের কাছে প্রতিনিয়তই জবাবদিহি করতে হয় তাদেরকে। তো সেই ক্ষেত্রে বর্তমান সরকার একটা প্রেস উইং আছে ওনার প্রধান উপদেষ্টার, তাদের সেখান থেকে বিভিন্ন কথা বিভিন্ন সময় আসে, ভালো। ইট ইজ নট টোটাল ডেমোক্রেসি, ঠিক আছে, তারা তাদের মতো বলছে, আমরা তো আমাদের কথা তাদেরকে বলতে পারছি না। মানে আপনারাও বলতে চাচ্ছেন? আমরাও তো বলতে চাচ্ছি, এটা তো আলোচনাগুলি তো মূলত হওয়ার কথা যেটা পার্লামেন্টে, পার্লামেন্ট না হওয়া পর্যন্ত, মানে ডাইলেকটিক ডেমোক্রেসি। হ্যাঁ, পার্লামেন্ট না হওয়া পর্যন্ত আপনার ডেমোক্রেসি। আপনি, আমি খুব খারাপ কাজ করছি, আমি তো বলতে পাবলিকলি বলবো না যে আমি খারাপ কাজ করছি, আমি পাবলিকলি বলবো যে আমি এই ভালো কাজ করছি। পাবলিক যখন বলবে যে আপনি এই করছেন, আমার তো সেটা জবাব দেওয়ার প্রয়োজন হচ্ছে না, আমি তো সেটা দিচ্ছি না, আমি আমার কথাই শুধু বলে যাচ্ছি। আমি খারাপ কাজ করছি বর্তমান সরকার, সেটা বলি না। সেক্ষেত্রে আসলে বেসিক একেবারে ন্যূনতম সংস্কার না করলেই নয়, তো সেক্ষেত্রে একেবারে যদি একটা বা দুইটা সংস্কারের কথা পরামর্শ, যেটি অনেক জরুরি একটি ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য, সেটি কোনটি? আমার কাছে মনে হয় সেটি নির্বাচন কমিশনের এক সংস্কার দরকার, এবং জনপ্রশাসনের সংস্কারটি দরকার। আইন শৃঙ্খলা বাহিনী তো অবশ্যই। আপনার জনপ্রশাসন যদি আপনার সঠিকভাবে কাজ করে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে যে দুর্বল নাজুক অবস্থায় আছে, তাদের সংস্কার, তারা এটি লম্বা, তবে সব সংস্কারই আপনি বাস্তবায়ন করার জন্য আপনি সিদ্ধান্ত, আমরা তো অনেক সংস্কারই নিতে পারি নির্বাচনের আগে, একটা অন্তত চার্টার করে নেওয়া যায়, কিন্তু বাস্তবায়ন করতে আপনার সময় লাগে। আপনি দ্রুত সংস্কার করলে ওটা সংস্কার হয়, আবার কিছুদিন পরে আবার যেই সেই হয়ে যায় আর কি, অ্যাজ ইট ওয়ার। এবং আমরা আমাদের অভিজ্ঞতা কিন্তু এরকমই, যেই সেই আমরা 1/11-এর সময় দেখেছি যে সংস্কারের নামে কিভাবে জবরদস্তি করে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে কিভাবে ভাঙা হয়েছে, কিভাবে রাজনৈতিক নেতা কর্মীদেরকে আপনার জিম্মি করা হয়েছে, তাদেরকে দিয়ে জবরদস্তিমূলক ভাবে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড করানো হয়েছে। সেই অভিজ্ঞতা আমার ব্যক্তিগতভাবে আছে। আমি অত্যন্ত এই নির্মম অভিজ্ঞতা নিয়ে আমি বলছি যে জবরদস্তি করে কোনো সংস্কার চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, তাতে সংস্কার তো হয়ই না, বরং আরো রাষ্ট্র পিছিয়ে যায়। যে কারণে 24 আমাদের সামনে আসলো, যে আর কোনো 24 আমরা না, আমাদের সামনে না ফিরুক, সেই প্রত্যাশা করি আমরা। ধন্যবাদ সাইদ ইকবাল মাহমুদ টিটু। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি এই রাজনৈতিক তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা সবকিছুকে পেছনে ফেলে অন্তর্বর্তীকালীন সরকার কাঙ্ক্ষিত যে গণতন্ত্র, রাজনৈতিক দলগুলো এবং নাগরিক সমাজের যে চাওয়া, সেই সকল চাওয়াকে প্রাপ্তিতে রূপ দেওয়ার জন্য আরো আন্তরিকভাবে কাজ করবেন এই অন্তর্বর্তীকালীন সরকার, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।